হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে জানব, অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন, এর উৎপত্তি, ম্যাচিওর ফেজ এবং শেষ পর্যায়, অর্থাৎ এর সামগ্রিক উৎপত্তি কীভাবে ঘটে। এখানে আমরা একটা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ঘূর্ণবাত তৈরি হয়েছে, অর্থাৎ বাতাসের ঘূর্ণি তার সাথে মেঘের অবস্থান। সেই জন্য এখানে কিন্তু সাদা রঙের এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ঠিক যেভাবে এখানে বাতাসটা ঘূর্ণায়মান দেখাচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, যেটাকে আমরা সাইক্লোন বলি, এবং এটা কিন্তু সমুদ্র অঞ্চলে উৎপত্তি হয়। এবার এখানে এই কন্ডিশন কী কী থাকে, কী কী শর্ত থাকে সমুদ্র অঞ্চলের উৎপত্তি এবং পরবর্তী সময় এটা কিন্তু স্থলভাগে প্রবেশ করে। তো সমুদ্র অঞ্চলে এর উৎপত্তি হতে গেলে মিনিমাম টেম্পারেচার কিন্তু 26.5 ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন। কেন? কারণ প্রচুর পরিমাণ জলীয় বাষ্প কিন্তু তৈরি হতে হবে। এখানে দেখা যাচ্ছে চিত্রে যে এই যে সমুদ্র অঞ্চলটা, এখানে টেম্পারেচার 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এবং এখানে কি হচ্ছে, সূর্যের তাপে, সেই প্রচণ্ড তাপে এটা কিন্তু উপর দিকে উঠে, জলীয় বাষ্পটা উপর দিকে উঠে কিন্তু পরবর্তী সময় মেঘের ফর্মেশন হচ্ছে। এছাড়াও সমুদ্রের গভীরতা খুব বেশি হলে হয় না, খুব বেশি সমুদ্রের গভীরতা হলে টেম্পারেচারটা ছড়িয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে এই উপরে উঠে কিন্তু এরা পরবর্তী সময়ে মেঘ তৈরি করছে। 10 কিলোমিটারের মধ্যে ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু এটা মেঘটা ফর্মেশন হচ্ছে, এবং পরবর্তী সময় এটা কিন্তু ম্যাচিওর ফেজে পরিণত হচ্ছে। তো এবার এই অঞ্চলে কিন্তু এই আশপাশ থেকে, এই অঞ্চলে বায়ুটা উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক এভাবে উপর দিকে উঠে যাচ্ছে বায়ুটা, আর আশপাশ থেকে শূন্যস্থান তৈরি হচ্ছে, এবং শূন্যস্থান কিন্তু থাকে না আমরা জানি, সেজন্য আশপাশ থেকে কিন্তু বায়ু এসে ওই জায়গাটাতে আসছে, এসে আবার গরম হচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু জলীয়বাষ্পটা উপরে উঠছে, উপরে উঠে মেঘের ফর্মেশন হচ্ছে। কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয় এখানে, অর্থাৎ যেটা বিশাল আকারের একটা বিরাট বড় মেঘ, কালো রঙের কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়। তো ঠিক এইভাবে এখানে চিত্রে দেখা যাচ্ছে। আর বাতাসের ঘূর্ণি তৈরি হয়, এই ঘূর্ণির কারণেই কিন্তু এটাকে ঘূর্ণবাত বলা হয়। এটা কিন্তু ঠিক এইভাবে, এখানে ঠিক যেভাবে দেখানো আছে এইভাবে কিন্তু ঘুরতে থাকে, এবং আস্তে আস্তে ঠিক এইভাবে মেঘটা তৈরি হয়, এবং এই যে সেন্টারটা, এটাকে বলা হয় আই অফ সাইক্লোন, বা এই সাইক্লোনের যে মধ্যবর্তী অংশ, তার ঘূর্ণবাতের চোখ বলা হয়। তো ঠিক এভাবে এখানে যেরকম দেখা যাচ্ছে ছবিতে, ঠিক সেভাবেই কিন্তু এটা তৈরি হয়, ওপর দিকে উঠতে থাকে, বাতাসের ঘূর্ণির সাথে ঘুরে ঘুরে ওপর দিকে উঠতে থাকে, কিন্তু এটা পরবর্তী সময়টা মেঘ তৈরি হয়, বিরাট আকারের একটা মেঘ তৈরি হয়। এবং এই দক্ষিণ গোলার্ধে কিন্তু ক্লক ওয়াইজ ঘোরে, এবং উত্তর গোলার্ধে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে এই ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাতের কথা বলা হচ্ছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই এখানে দেখানো আছে যেটা চাপ, চাপ বলয়। আমাদের জানি স্বাভাবিক চাপ হচ্ছে 1013 মিলিবার, সেই 1013 মিলিবারের থেকে অনেক কমে যায়। এই সেন্টারে সবচেয়ে চাপ কম 950 মিলিবার, যেটা একেবারে সিভিয়ার ডিপ্রেশন বলা হচ্ছে, সেইটা কিন্তু সেন্টারে চলে যায়। এখানে যত কেন্দ্রের দিকে যাচ্ছে তত কিন্তু চাপটা কম, বাতাসের চাপ অত্যন্ত কমে যায়। তো এই জিনিসটা কিন্তু তৈরি হয় ক্রান্তীয়, সমস্ত ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে। এবং এটা ক্রান্তীয় ঘূর্ণবাত এই কারণেই বলা হয়, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু জুড়ে এটা বিস্তৃত, সামগ্রিকভাবে পুরো সমগ্র পৃথিবীর ক্রান্তীয় অঞ্চল জুড়ে কিন্তু, অর্থাৎ 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ পর্যন্তই কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাতটা হয়। এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সমুদ্র অঞ্চলে তৈরি হয়, এবং সেটা কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে প্রবেশ করে। তো এখানে আমরা এরপর আমরা লেখার মধ্যে চলে যাব, আরও ডিটেলসে চলে যাব। ভারতীয় উপমহাদেশে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি। তো ভারতীয় উপমহাদেশে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি, এটা সরাসরি প্রশ্ন আসে, সেই প্রশ্নটা তুলে দেওয়া আছে। প্রশ্ন বিভিন্ন ঘুরিয়ে হতে পারে, এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে প্রথমে একটু বলি। যে সরাসরি ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলি কী কী বলতে পারে, যেটা সম্ভবত 2019-এ এসেছিল, ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত। এছাড়া আসতে পারে ক্রান্তীয় ঘূর্ণবাত কোন কোন অঞ্চলে সৃষ্টি হয়, সেই অঞ্চলগুলো সম্পর্কে দেখাতে বলতে পারে। ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন এলাকাতে বিভিন্ন নাম হয়, সেই সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য জিজ্ঞাসা করা হতে পারে। ক্রান্তীয় ঘূর্ণবাত এর উৎপত্তির বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসা করা হতে পারে। ক্রান্তীয় ঘূর্ণবাতের সাথে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য জিজ্ঞাসা করা হতে পারে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অধ্যায়। রিসেন্টলি আমরা দেখেছি আমফান হয়েছে ঘূর্ণিঝড়, যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছিলো, অত্যন্ত গতিবেগ সম্পন্ন, সেটাও কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মধ্যেই পড়ে। এবং ভারতীয় উপমহাদেশে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রবল, ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা বলা যেতে পারে। তো সামগ্রিকভাবে
পুরো পৃথিবীতে এখানে একটা চিত্র দিয়ে দেখানো আছে, পৃথিবীর মানচিত্র এখানে কিন্তু প্র্যাকটিস করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো পরে। এই জায়গাতে কিন্তু পুরোটা এই এলাকাটাতেই কিন্তু জুড়ে এটা দেখতে পাওয়া যায়। উত্তর গোলার্ধে কিংবা দক্ষিণ গোলার্ধে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাদ সেই অর্থে দেখতে পাওয়া যায় না। এখানে কিন্তু ওই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দেখতে পাওয়া যায়, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের উপরে 30 ডিগ্রির পরবর্তী সময় উচ্চ অক্ষাংশে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণবাদটা কিন্তু এই অঞ্চলেই হয়। টেম্পারেচারের কথা আগেই এসেছি, আরও শর্তগুলো পরে আসছি, কোথায় কোথায় হয় সেটা আমাদের একটু জানতে হবে। কথাটা উৎপত্তি হয়েছে কুকলোমা থেকে, যেটার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। ঘূর্ণবাতের নামকরণ করেন পিডিংটন। এই ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত, এই যে ঘূর্ণবাতের নামটা করেছিলেন সেটা তার বিজ্ঞানীটার নাম হচ্ছে পিডিংটন। আঞ্চলিক বন্টন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরাসরি এখান থেকে প্রশ্ন আসতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরে, যেটাকে বলা হচ্ছে হ্যারিকেন উত্তর আটলান্টিক, অর্থাৎ ওই আমেরিকার, কানাডার ওই ওই উত্তর আটলান্টিক, কানাডা যাবে না কারণ সেটা অনেকটা নর্থে চলে যাচ্ছে, আমেরিকার আশপাশের অঞ্চল, ক্যারিবিয়ান সাগর যেটাকে বলা হয়, অর্থাৎ এখানে যদি মানচিত্রে আমরা দেখি এই জায়গাটা ক্যারিবিয়ান সাগর, এখানটাতে কিন্তু হ্যারিকেন নামে পরিচিত, জুন থেকে অক্টোবরের মধ্যে যেটা হয়ে থাকে। পশ্চিম প্রশান্ত মহাসাগর, অর্থাৎ চীন, ফিলিপাইন এর আশপাশে দেখা যাচ্ছে, সেখানে টাইফুন বলা হচ্ছে, চীনে টাইফুন বলা হয় এবং জাপানে সেটাকে তাইফু বলা হয়। আচ্ছা, ক্রান্তীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, অর্থাৎ মধ্য আমেরিকা, মেক্সিকো, এখানে প্যাপাগালোস নামে পরিচিত, অর্থাৎ ওই ক্যারিবিয়ান সাগরের ঠিক নিচে, যেটা মানে আমেরিকার কিন্তু পশ্চিম দিকে পড়ছে, কারণ এটা প্রশান্ত মহাসাগর, ওটা ছিল আটলান্টিক মহাসাগর, ক্যারিবিয়ান সাগরটা কিন্তু আটলান্টিকের মধ্যে ছিল, এটা কিন্তু আটলান্টিকের বাম দিকে পড়ছে, সেই অংশটা, সেখানে বলা হচ্ছে প্যাপাগালোস। আচ্ছা, বঙ্গোপসাগর, আরব সাগর, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে, সেখানে কিন্তু সাইক্লোন নামে পরিচিত। সাইক্লোনের নামকরণ বিষয়টা পুরো আলাদা। ভারত এবং তার আশপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে, সামগ্রিকভাবে যাদের যে সমস্ত দেশের উপর, যেগুলো ভারত মহাসাগরের আশপাশে অবস্থিত, তারা প্রত্যেকে কিন্তু এই নামগুলো সাজেস্ট করে, 8টা করে নাম সাজেস্ট করে, এবং পরবর্তী সময়ে যত ঘূর্ণিঝড় আসে পরপর একটা নাম কিন্তু নেওয়া হয়। তো এইভাবে নামকরণ হয়ে থাকে ঘূর্ণিঝড়ের। তো আমফান নামটা করা হয়েছিল, যেটা ওই এর মধ্যে থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। তো যাই হোক, দক্ষিণ ভারত মহাসাগর, যেটা ভারত মহাসাগরের দক্ষিণ দিকে, সেখানেও এটা দেখতে পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অস্ট্রেলিয়া উপকূল, যেখানে উইলি নামে পরিচিত, বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে পরিচিত ক্রান্তীয় ঘূর্ণবাত, এবং বিশ্বের সামগ্রিকভাবে ক্রান্তীয় অঞ্চল জুড়ে, সমগ্র ক্রান্তীয় অঞ্চল জুড়েই কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এবার দেখব ওই অনুকূল অবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরাসরি প্রশ্ন হয়, ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টির অনুকূল অবস্থা লেখো। ইন্দ্রিয় গ্রাহ্য তাপ ও লিন তাপ। লিন তাপ কি আমরা জানি, পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন হয়, যেটা থার্মোমিটারের টেম্পারেচারে সেটা ধরা যায় না, কিন্তু অবস্থার পরিবর্তনে সাহায্য করে, সেইটা লিন তাপ। তো সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 26.5 বা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প হয়, যেটার জন্য প্রয়োজন, অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু এর বেশি হওয়া প্রয়োজন। এবং জলের গভীরতা 60 থেকে 70 মিটার এর বেশি কিন্তু হলে হবে না, তাহলে কি হবে, ওই টেম্পারেচারটা কিন্তু ছড়িয়ে যাবে চারিদিকে, তাহলে আর সেই পরিমাণ গরম হবে না, জলীয় বাষ্প তৈরি হবে না। সুতরাং 60 থেকে 70 মিটারের মধ্যে থাকতে হবে গভীরতা। ভূতপূর্ব গোলযোগের উপস্থিতি, পূর্ববর্তী যদি কোনো গোলযোগ থাকে, অর্থাৎ পূর্ববর্তী কোনো ঘূর্ণবাত যদি হয়ে থাকে, সেখানে সেই পূর্ববর্তী ঘূর্ণবাতের থেকে কিন্তু আবার নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ওই যে ঘূর্ণবাতের থেকে লিন তাপটা ত্যাগ করে, সেই লিন তাপটা কিন্তু পরবর্তী আবার আরেকটা ডিপ্রেশন বা গোলযোগ তৈরিতে কিন্তু সাহায্য করে, আরেকটা ঘূর্ণবাত উৎপত্তিতে সাহায্য করে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গোলযোগের অবস্থান, ট্রপোস্ফিয়ারে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পরিত্যক্ত থ্রু থাকলে তার কেন্দ্রে শীতল বাতাস থাকে, এই বাতাস প্রচুর লিন তাপ ত্যাগ করলে ঘূর্ণবাত সৃষ্টি হয়। তো এখানেও কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সাথে একটা সম্পর্ক এখানে রয়েছে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যদি সেটা থেকে থাকে, তো সেখান থেকেও কিন্তু লিন তাপ নির্গত হয়, এবং সেটা ঘূর্ণবাত সৃষ্টিতে সাহায্য করে। কোরিওলিস বল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, আমরা যদি পৃথিবীর মধ্যেকার অংশটা দেখি, অক্ষরেখা 0 ডিগ্রি, নিরক্ষরেখা 0 ডিগ্রি, এবং তার উত্তর এবং দক্ষিণে 5 ডিগ্রি পর্যন্ত, 5 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ, এই পর্যন্ত কিন্তু এখানে কোনো ঘূর্ণবাত হয় না, এখানে বায়ু শান্ত থাকে, যেটাকে আইটিসিজেড বলা হয়, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এইখানে কিন্তু কোনো ঘূর্ণবাত হয় না। কারণ কি? কারণ এখানে
কোরিওলিস বল কিন্তু অত্যন্ত কম, প্রায় নেই এখানে কোরিওলিস বল। যেখানে বলা হচ্ছে কোরিওলিস বল প্রতি সেকেন্ডে 10⁻⁵ ডাইন হওয়া প্রয়োজন একটা বাতাসের তরঙ্গের মতো পরিচালিত করতে। অর্থাৎ কোরিওলিস বল কি, যেটা পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়, পৃথিবীর ঘূর্ণনের ফলে যে বলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কোরিওলিস বল। সেটা ন্যূনতম এই 10⁻⁵ ডাইন হওয়া প্রয়োজন বাতাসেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বাতাসের ঘূর্ণি সৃষ্টি হওয়ার জন্য। সেইটা নিরক্ষীয় অঞ্চলে থাকে না, এই 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণে থাকে না, সেই জন্য এখানে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে না। বাতাসের ন্যূনতম উলম্ব উত্থান, বাতাসে একটা ন্যূনতম উচ্চতায় উঠতে হয়। আমরা দেখেছি ওই ক্লাউড ফর্মেশন, মেঘ তৈরির জন্য তাকে কিন্তু একটা উচ্চতায় উঠতে হয়। তো সেই জন্য যথেষ্ট পরিমাণ উপরে ওঠা কিন্তু প্রয়োজন। তো সেখান থেকে ঘূর্ণবাতের উৎপত্তিটা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ফর্মেশন, অর্থাৎ ওই যে সৃষ্টি হয় সেটি এই শর্তগুলো পালন হলে তারপরে কিভাবে ঘূর্ণবাতটা সৃষ্টি হয় এবং পরপর সেটা কিভাবে ম্যাচিওর পর্যায়ে পৌঁছায়। প্রথমে সৃষ্টি হয় কিন্তু সমুদ্রে, সব সময় ক্রান্তীয় ঘূর্ণবাত সমুদ্রে সৃষ্টি হয়, সমুদ্রের স্থলভাগে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয় না। তো সমুদ্রের সৃষ্টির পর ধীরে ধীরে সেটা কিভাবে স্থলভাগে প্রবেশ করে এবং সেটা ছড়িয়ে পড়ে, সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে, সেই যে পর্যায়গুলো পরপর সেই পর্যায়, এখান থেকেও সরাসরি প্রশ্ন হয় যে ঘূর্ণিঝড়ের বিভিন্ন পর্যায়গুলো লেখো, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে। তো সেখানে আমরা পর্যায়গুলো দেখব। ফরমেশন ফেজ, প্রথমে কি হয়, হাজার হাজার বর্গ কিমি ব্যাপী সমুদ্রের উপর পরিবর্তনশীল বাতাসের প্রয়োজন হয়। সমগ্র অঞ্চলের উপর বায়ুমণ্ডলের চাপ দ্রুত হ্রাস পেতে থাকে। যেখানে ওই চাপটা হ্রাস পায় এই কারণ প্রচুর পরিমাণ টেম্পারেচার তৈরি হয়, 27 ডিগ্রির ওপরে থাকে সবসময়, এবং দীর্ঘদিন ওই টেম্পারেচারটা হওয়ার ফলে সমুদ্রে জলীয়বাষ্পে হওয়ার ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয় সেখানে, এবং জলীয় বাষ্প হওয়া মানেই সেখানে কিন্তু গরম হয়ে উপর দিকে উঠে যাবে, বাতাসটা হালকা হয়ে যাবে, উপর দিকে উঠে যাবে। জলীয় বাষ্প বাড়লে এই বিষয়টা হয়, তাহলে কিন্তু ওই জায়গাতে বায়ুর চাপ কমে যায়। ফলে কি হয়, বাতাসের গতি বাড়তে থাকে, অর্থাৎ আশপাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস কিন্তু আশপাশ থেকে আসতে থাকে, কারণ এই অঞ্চলে যে বাতাসটা ছিল সেটা হালকা হয়ে উপর দিকে উঠে গেল, তাহলে আশপাশ থেকে কিন্তু বাতাস আসতে থাকে। এই বিষয়টা প্রথমে ঘটতে থাকে। এইবার কি হয়, এই বাতাস যখন আসতে থাকে পৃথিবীর আবর্তনের জন্য, যেটা আমরা এর আগে পড়লাম কোরিওলিস বল, যেটা তার ফলে কি হয়, আসার যে পথ সেটা কিন্তু ঘূর্ণায়মান হয়ে যায়, অর্থাৎ বায়ুটা কিন্তু এইভাবে আসতে থাকে, এইভাবে কিন্তু আসতে থাকে। অর্থাৎ এখান থেকে একটা ঘূর্ণির সূত্রপাত কিন্তু হচ্ছে, উলম্বভাবে উঠে যাচ্ছে বাতাসটা, এবং আশপাশ থেকে যখন বাতাস আসছে সেটা কিন্তু ঘূর্ণির আকারে এরকমভাবে কিন্তু আসছে। উত্তর গোলার্ধে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে হয় এই যে দিকটা, এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু সেটা ঘড়ির কাঁটার দিকে হয়। তো এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেভেলপিং ফেজ। এর আগে দেখলাম আমরা ফরমেশন ফেজ, অর্থাৎ উৎপত্তির পর্যায়ে। ডেভেলপিং ফেজ এরপর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এটা। বায়ুচাপ ক্রমাগত হ্রাস পেতে থাকে, বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পেতে থাকে। নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে আরম্ভ করে। যেহেতু এটা উত্তর গোলার্ধের কথা হচ্ছে, সেজন্য ব্যাপক অঞ্চল জুড়ে আকাশ ঘন মেঘে ঢাকা থাকে। এরপর প্রবল বৃষ্টি আরম্ভ হয়, বায়ু গতি 25 থেকে 40 কিলোমিটার বেগের মধ্যবর্তী কেন্দ্রীয় অঞ্চলে চতুর্দিকে ঘুরতে থাকে। তো প্রাথমিকভাবে এটা শুরু হচ্ছে, সেজন্য খুব বেশি গতিবেগ থাকে না, ঘোরা বিষয়টা হয়, এবং আরও বিস্তৃত অনেক বড় ব্যাপী অঞ্চল জুড়ে কিন্তু এটা হয়। এই বিষয়টাকে আবহাওয়াবিদরা বলছে ডিপ্রেশন, যেটাকে আমরা বলি ডিপ্রেশন তৈরি হয়েছে, অর্থাৎ বায়ুর চাপ অত্যন্ত কমে গেছে এবং ধীরে ধীরে সেটা কিন্তু ঘূর্ণিঝড় ফরমেশন এবং আস্তে আস্তে সেটা কিন্তু এই ডেভেলপিং ফেজের দিকে এগোচ্ছে। গতিবেগ থাকছে মাঝে মাঝে 60 থেকে 85 কিলোমিটার পার আওয়ার, যথেষ্ট গতিবেগ কিন্তু বাড়ছে। এরপর এই ম্যাচিওর ফেজ, পরিণত পর্যায়। এখানে কি হচ্ছে, এই পরিণত পর্যায়কে আবার 4টে ভাগে ভাগ করা যাচ্ছে। কীরকম, 10 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত মধ্যবর্তী শান্ত অঞ্চল, যেখানে ঝড়ের তীব্রতা অনুভূত হয় না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই যে সেন্টার অঞ্চল, যেটাকে আমরা ঘূর্ণিপাতের চক্ষু বললাম, সেইখানে কিন্তু বাতাস শান্ত থাকে। কেন শান্ত থাকে, কারণ এটা সবচেয়ে বেশি, এখানে কিন্তু চাপ কম, একেবারে কেন্দ্রে সবচেয়ে চাপ কম, এর বাইরে একটু চাপ বেশি, এর বায়ুটা একটু। তো এইরকমভাবে এখানে কি হয়, ঘূর্ণবাতের বায়ুটা এভাবে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায়, এবং এইখানে আসার পরে কিন্তু ওপর দিকে উঠে যায়। তার ফলে এই কেন্দ্র অঞ্চলে কিন্তু
বায়ুর আড়াআড়ি প্রবাহ থাকে না এরকমভাবে। তার ফলে আড়াআড়ি প্রবাহ না থাকলে কি হয়, এখানে কিন্তু বাতাসের গতির অনুভূত হয় না, অর্থাৎ উপরের নিচে বাতাসের কিন্তু উলম্ব উত্থান ঘটে, উলম্ব উত্থানটা চক্ষু অঞ্চলে ঘটে। তার ফলে এখানে কিন্তু বাতাসের তীব্রতা, গতিবেগ যে সেটা অনুভূত হয় না, কারণ গতিবেগ অনুভূত হয় তখনই যখন কিন্তু এই আড়াআড়িভাবে বাতাসটা প্রবাহিত, উলম্ব বাতাস প্রবাহিত হলে সেটা বোঝা যায় না। তো এই জিনিসটা ঘটে কেন্দ্র অঞ্চলে, 10 থেকে 20 মিটার ব্যাসযুক্ত অঞ্চলে, 20 কিলোমিটার এই কেন্দ্র অঞ্চলটাতে ঘটে এটা। এর বাইরে বিক্ষিপ্ত বলয় প্রস্থ 50 থেকে 150 কিলোমিটার, এই অংশে বায়ু খাড়া ঢালে নেমে যায় এবং বাতাস 90 কিলোমিটার পার আওয়ারের অধিক বেগে প্রবাহিত হয়, অর্থাৎ বাইরের দিকের অংশটা ওখানে কিন্তু গতি অত্যন্ত বেশি। এরপর অংশটি বাতাস অপেক্ষাকৃত কম শক্তিশালী থাকে, একটি কেন্দ্রের নিম্নচাপ অঞ্চলের সাথে অপ্রতিসমভাবে অবস্থান করে, অর্থাৎ এই যে চক্ষুর ঠিক বাইরের অংশটা সেখানে কিন্তু বাতাসের গতি থাকে সব থেকে বেশি। সেন্টারের পাশাপাশি এই যে অংশটা যেখানে এসে ওপরে উঠছে, এই আশপাশের অংশটাতে কিন্তু বাতাসের গতি সবচেয়ে বেশি পরিমাণ থাকে, তো এটা মনে রাখতে হবে। এরপর ঘূর্ণবাতের সীমান্ত অংশ এবং বাইরের সবচেয়ে বাইরের প্রকৃতি, সেটা দুর্বল প্রকৃতির হয় বাইরেটা। তো এই জায়গাটাতে কিন্তু চারটে, এখানে ম্যাচিওর ফেজে কিন্তু এই চারটে ভাগ খুব গুরুত্বপূর্ণ, চারটে ভাগ স্পষ্ট হচ্ছে কিন্তু ম্যাচিওর ফেজে। তো এখানে মেঘ অঞ্চলগুলো দেখা যাচ্ছে এবং এখানে সেন্টার একেবারে চক্ষু, যেখানে আমরা ভিডিওটাতে দেখলাম যে সেন্টার অংশে কিন্তু এই জিনিসটা ঘটতে থাকে, এখানে সেই ছবিটা দেওয়া রয়েছে। এরপর ডিসেপ্টিং ফেজ, একেবারে শেষ পর্যায়ে আস্তে আস্তে স্থলভাগে যখন প্রবেশ করে তখন কিন্তু ঘূর্ণবাতের প্রবল্য ধীরে 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 কমতে থাকে। এর কারণ হচ্ছে স্থলভাগের ঘর্ষণ, জলভাগের উপর সেই অর্থে কিন্তু ঘর্ষণ হয় না, তার ফলে জলভাগে ঘূর্ণিঝড় দুর্বল হয় না। সেটা যখন আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করে, বিভিন্ন গাছপালা, বিভিন্ন ঘরবাড়ি, নানান জায়গাতে ঘর্ষণের ফলে আস্তে আস্তে এটা দুর্বল হতে থাকে। তো সেই জিনিসটা এখানে ডিসেপ্টিং ফেজ বলা হচ্ছে। এবং আরও একটা জিনিস হয়, সেখানে জলীয় বাষ্পের হ্রাস ঘটে, তার ফলে আস্তে আস্তে এর দুর্বল হয়ে আসে, কিন্তু সমুদ্রে এটা জলীয় বাষ্প যোগান পাচ্ছিল, স্থলভাগে এটা জলীয় বাষ্পের যোগানটা কমে যায়। তো এই জিনিসটা এখানে হয়। এখানে আরেকটা ডায়াগ্রামস দেওয়া আছে এবং গোলার্ধ অনুযায়ী দেওয়া আছে, লো প্রেশার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, সেখানে কিন্তু হাই প্রেশার থাকে এবং মধ্যখানে লো প্রেশার জিনিসটা থাকে। তো এই জিনিসটা কিন্তু দুদিন ব্যাপী এই বৃষ্টিপাতের পর্যায়টা দেখতে পাওয়া যায়। আমরা অতি সম্প্রতি এই আমফানের বিষয়টা দেখেছি, সেই জন্য এই বিষয়টা অনুভব করা কিন্তু খুব কঠিন নয় যে এই বিষয়টা কিন্তু হয়ে থাকে, যে এই ফেজগুলো কিন্তু থাকে 2 থেকে 3 দিনের বিষয়টা থাকে এবং এই ফেজ আরও বেশি সময় লাগে, কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় লাগে এই ফরমেশন ফেজ তৈরি হতে, ডেভেলপ হতে সময় লাগে। এবং ডেভেলপ হওয়ার সাথে সাথে কিন্তু মেঘটা তৈরি হয়, যার ফলে যেটা উপগ্রহ চিত্রে মেঘটা ধরা পড়ে এবং বাতাসের ঘূর্ণিটা ধরা পড়ে, তার ফলে যেটা কিন্তু আগে থেকে বলে দেওয়া সম্ভব যে ওটা স্থলভাগের দিকে আসছে, দিক লক্ষ্য করে কিন্তু এটা বলা যেতে পারে। তো যাই হোক, সেভাবে কিন্তু এর ফরমেশন এবং এই ডিসেপ্টিং ফেজটা কিন্তু শেষে আস্তে আস্তে সেটা কমে যায় বা থেমে যায় আস্তে আস্তে। তো এই জিনিসটা হয়। এরপর যেটা গুরুত্বপূর্ণ, ভারতীয় উপমহাদেশে কীভাবে এর উৎপত্তিটা হচ্ছে, তো এই অংশটা পর্যন্ত আজকে আমি খুব বেশি একদিনে পড়াবো না, এটা অত্যন্ত বড় একটা চ্যাপ্টার। এরপর ভারতীয় উপমহাদেশের উৎপত্তি এবং এর বৈশিষ্ট্য, ঘূর্ণবাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য আছে সেখান থেকে সরাসরি প্রশ্ন হয়। এবং তারপরে আবার ওই ট্রপিক্যাল সাইক্লোন যে স্ট্রাকচার, অর্থাৎ ওই চক্ষু অঞ্চল, তার বাইরের অঞ্চল, প্রাচীর অঞ্চল, এরপরে অনেক কিছু রয়েছে। তো সেই জিনিসটা পরবর্তী সময়ে দেখব, আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই খুব তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি করে নিতে হবে, যার জন্য আমি একদিনে খুব বেশি পড়াচ্ছি না, খুব বেশি প্রেশার দিচ্ছি না। তো যাই হোক, আজকে এখানে শেষ করলাম, পরবর্তী সময়ে এর পরের দিন আবার অংশটা শুরু করব। নমস্কার, ধন্যবাদ।